স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজও কিছুটা পতনের মধ্য দিয়ে কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমি যদি দিন শেষের ইন্ডেক্সগুলো একটু উল্লেখ করি, ডিএসসির প্রধান সূচকটি প্রায় 3 পয়েন্টের মতো কমে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং প্রধান সূচকটি আমরা দেখতে পাচ্ছি 5084 পয়েন্টে অবস্থান করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দর বেড়েছে 131টি প্রতিষ্ঠানের, 195টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 66টি। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু এই যে ধারাবাহিক একটা পতনের মধ্য দিয়ে কিন্তু লেনদেন হচ্ছে এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে সেক্টরাইজ লেনদেনের মধ্যে গত কার্যদিবসে সেক্টরাইজ লেনদেনের মধ্যে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। মোট লেনদেনে 13.20% লেনদেন হয়েছে। আমি যদি একটু টাকার অঙ্কে উল্লেখ করি, 46 কোটি টাকার 48 কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে, যেখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে 12.08% লেনদেন হয়েছে এবং টাকার অঙ্কে 44 কোটি টাকার কিছুটা বেশি, যেখানে ব্যাংকিং সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে। সারাদিন জুড়ে লেনদেন হয়েছে মোট লেনদেনের 11.84%, যা টাকার অঙ্কে 43 কোটি টাকার কিছুটা বেশি এবং মোট লেনদেন হয়েছে সারাদিন জুড়ে 450 কোটি টাকার কিছুটা বেশি, যেখানে গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল 394 কোটি টাকা। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি আমরা আপনাদের জানিয়ে দিলাম। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলী এফসি এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ। জি, আপনি শুনছিলেন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের লেনদেনের চিত্র জানাচ্ছিলাম এবং আমি যদি একটু উল্লেখ করি যে গত এক সপ্তাহের ব্যবধানটা উল্লেখ করি, গত 23 অক্টোবর ডিএসসির প্রধান সূচকের অবস্থান ছিল 5149 পয়েন্টে, কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে সেখানে ডিএসসির প্রধান সূচকটি 5084 পয়েন্টে অবস্থান করছে। তো এক সপ্তাহের ব্যবধানে দেখা যাচ্ছে প্রায় 100 পয়েন্টের মতো সূচক কমেছে। এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এবং আমি যদি এখানে একটু বলি যে গড় লেনদেনও কমেছে, সেটা যদি একটু উল্লেখ করি যে 18% মতো গড় লেনদেন কমেছে। বাজার অবশ্যই ওঠানামা করবে এবং তবে লিকুইডিটি অনেক বড় একটা বিষয়। এই যে বাজারটা যে ওঠানামা করছে এবং টানা একটা নেগেটিভ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এবং গড় লেনদেনটা যে কমছে, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? এটা খুবই হতাশাজনক যে বিষয়টা আসলে না বললেই নয়, যেহেতু ট্রেজারি নিলামে আমরা দেখলাম যে ইন্টারেস্ট রেট কমে গেছে, ব্যাংকগুলোর এফডিআর রেটও কমেছে। এখন কিছু ফান্ড কিন্তু ইনডাইরেক্টলি পুঁজিবাজারে ড্রাইভ করার কথা। সাধারণত এরকম হয় উন্নত মার্কেটে, যে ক্যাপিটাল মার্কেটটা খুব ফরমেটিভ ক্যাপিটাল মার্কেট, কনস্ট্রাকটিভ ক্যাপিটাল মার্কেট, যখন ইন্টারেস্ট রেট কমে তখন কিন্তু এখানে শেয়ার মার্কেট একটা পজিটিভ রেসপন্স। আমাদের বাজারে দেখা গেছে যে একটা নেগেটিভ ট্রেন্ড শুরু হলে নেগেটিভে হয়, আর যদি এটা পজিটিভ শুরু হয় সবাই মিলে এটা বাড়া, যেদিন বাড়ে সেদিন 100 পয়েন্ট, 50 পয়েন্ট, 60 পয়েন্টও মাঝে মাঝে বাড়া গেলে আর পড়ার সময় পড়ে। এটা আসলে রিটেল বেজ একটা সমস্যা। সেকেন্ড সমস্যা হচ্ছে আমরা ট্রেন্ডকে ফলো করি, নট দ্য শেয়ার, নট দ্য ইনভেস্টমেন্ট প্রসেস, এন্ড অ্যাজ ওয়েল এজ আদার যে ক্রাইটেরিয়াগুলো ধরে পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করা হয় সেই জিনিসগুলোকে আমরা ইগনোর করি। আমরা খালি শুনি কোনটা বাড়বে, কি হবে, এবং যদি এটা আসে পজিটিভ রেসপন্স হয় সবাই এদিকেই কিনে। এটা হচ্ছে একটা দুঃখজনক অধ্যায়। তো আমরা মনে করি এখন নতুন নতুন অনেক কিছু বাজারে ইন্ট্রোডিউস হচ্ছে, তো এটা হয়তো ওদের ভবিষ্যতে কমে আসবে। জি, আসলে ভবিষ্যতে কতটা কমে আসবে সে বিষয়ে সাধারণ বিনিয়োগকারীরা অনেকটাই সন্দিহান, কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু আমাদের বাজারে নতুন কোনো কোম্পানি আসছে না। এই যে আইপিও যে একটা খরা হচ্ছে, এই আইপিও খরাটা কেন কাটছে না এবং এটা এই নতুন কোম্পানি যে বাজারে আসছে না, এটা পুঁজি বাজারেই বা কতটা ইম্প্যাক্ট পড়ছে? অ্যাকচুয়ালি একবারে না আসাচ্ছে, মানে খারাপ কিছু আসাচ্ছে, না আসে আরো ভালো। আমরা যদি দেখি লাস্ট 4, 5, 12, 15 বছরের মধ্যে ভালো আইপিও কিন্তু খুব বেশি আসে নাই। বর্তমান কমিশন কিছুটা রিপার প্রসেসে নিয়েছে, এই জন্য ওনারা সাপ্লাই সাইডটা কন্ট্রোল করতে চাইছে, যে খারাপ খারাপ আইপিও এনে একটা প্রাইস হাইক করে সবাই এসে এটা কিনে, পরবর্তীতে দেখা গেছে যে কোম্পানিগুলোর অস্তিত্ব থাকে না। তখন ওনারা দেখা গেল যে আইপিও রোলটাকে একটু রিভাইজ করা দরকার। রিভাইজ করার পরে যারা আসতে চায় ইজি অ্যাক্সেস কিছু প্রসেস ওনারা নেবে এবং এটা নিয়ে ওরা কাজ করতেছে। ড্রাফট কিছু প্রসিডিওর অলরেডি পাবলিশ করেছে। আমি মনে করি আইপিও হচ্ছে পুঁজিবাজারের প্রাণ, এটা সত্য কথা। আইপিও আসতে হবে, ক্যাপিটাল সাপ্লাই দিতে হবে। সেকেন্ডারি মার্কেট কিন্তু ক্যাপিটাল সাপ্লাই না, ক্যাপিটাল সাপ্লাই হচ্ছে প্রাইমারি মার্কেট। সেই প্রাইমারি মার্কেট
টা আরো ব্যবহার করা দরকার। সেই ক্ষেত্রে অনেকগুলা ফর্মুলেশন নিয়েছে, বড় বড় কোম্পানিগুলো আসলে এখান থেকে 30-40% ইকুইটি নিতে হবে, গভর্নমেন্ট ইকুইটি আসবে, নানান কথাই সরকারও বলেছে। সরকারের যেমন বিভিন্ন অর্গানগুলো রিফর্ম হয়েছে, পুঁজিবাজারও এটার একটা পার্ট, এখানে রিফর্ম প্রসেসে আছে, যদিও এটা আস্তে আস্তে হচ্ছে। আমরা আশাবাদী আইপিও আসবে। সবচেয়ে বড় আশা যেটা, পুঁজিবাজার এখন যেটা হয়েছে যে ওএমএস প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় 70% ট্রেড হচ্ছে, 60-70%। তো এই ট্রেডটা যদি হয়, সবাই যদি নিজের ট্রেড নিজে করে, ট্রেডার নির্ভর কমিয়ে যায় ওএমএস এর মাধ্যমে, তাহলে কিন্তু বাজারে একটা বাস্তব চিত্র আসবে এবং ইনক্লুশনটা বাড়বে। এবং আমি খুবই আশাবাদী আগামী বছর 2 বছরের মধ্যে পুঁজিবাজার তার নিজস্ব গতি দ্বারা ফিরে আসবে। জি, আরেকটা বিষয় যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই মুহূর্তে, যে এই 5টি ব্যাংকের একীভূতকরণ নিয়ে বেশ আলোচনা সমালোচনা অনেক কিছুই কিন্তু হচ্ছে, এবং এই আলোচনা কিন্তু একেবারেই থামছে না। যে আমি যদি একটু বলি যে একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের শেয়ার দর কিছুটা কিন্তু বেড়েছিল, এবং সেটা যদি আমি একটু বলি যে এসআইবিএল 29%-এর মতো বেড়েছে, এক্সিম ব্যাংকের যদি বলি রেশিও বলি, পার্সেন্টেজটা বলি, সেটাও প্রায় 28%-এর মতো বেড়েছে, যেখানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 26%-এর মতো বেড়েছে, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং যেটার কোনো আসলে মৌলভিত্তি নাই সেই শেয়ারটাও কিন্তু 20%-এর মতো প্রায় বেড়েছে। এই যে এটা হয়তো গুজব বা স্পেকুলেশনের অংশ হতে পারে, কারণ এখনো কিন্তু এটা স্পষ্ট নয় বিনিয়োগকারীদের রক্ষা কবচ কেমন হবে। কিন্তু আপনার কি মনে হচ্ছে না যে আসলে এই শেয়ারের লেনদেনটা নিয়ে একটু চিন্তা করা উচিত? ডেফিনেটলি। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক হচ্ছে সুপারভাইজারি অথরিটি, গাইডেন্স অল ব্যাংক। এখানে তারা জেনারেল ইকুইটি হোল্ডার, তারা কিন্তু এই ব্যাংকের শেয়ার বিনিয়োগ করছে দুইটা দিকে। একটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকে, বাংলাদেশ ব্যাংকের মতো একটা স্ট্রং একটা রেগুলেটরি অথরিটি এদেরকে মনিটর করে, এবং তারা প্রতি বছর এই ব্যাংকগুলোর ডিভিডেন্ড দিয়ে আসছে, ভালো নেট প্রদর্শন করছে, ইপিএস দেখাইছে। অন্যরা কিন্তু ঠিকমতো অডিট করে না, তারা অডিট করে, ক্যাপিটাল এডুকেসি রেশিও দেয়, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন আছে, প্রত্যেকটা জিনিসে এখানে রেগুলেশন দ্বারা আবদ্ধ। বিনিয়োগকারীরা অনেকেই, আমি অনেক বিনিয়োগকারীর সাথে কথা বলেছি আমার এই দীর্ঘ পুঁজিবাজারে ক্যাপিটালে, ব্যাংকে বিনিয়োগ করলে আমরা একটা ডিভিডেন্ড পাবো, ঠিক আছে, সুদ না খাই ব্যাংকে ডিভিডেন্ড দিই। এখন তাদের এই যে আস্থা বিশ্বাস তারা সেখানে রেখেছে, আমানতকারীরা আমানত ব্যাংকে রেখেছে, তারা একটা প্রোটেকশন পাচ্ছে, তাদেরকে এই ক্যাটাগরি ফুললি সিকিউর হিসেবে ধরে যারা অল্প তাদেরকে দিচ্ছে। কিন্তু যারা ইকুইটি হোল্ডার, যারা এখানে রেখেছে, তারা ক্যাপিটাল মার্কেট থেকে শেয়ার কিনেছে, তারা কি পাবে সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক স্পষ্টীকরণ করেনি এবং অর্থ মন্ত্রণালয় করেনি। এটা স্টাডি করে দেখা গেছে যে জেনারেল বিনিয়োগকারীরা 2100 কোটি টাকার মতো তাদের শেয়ার মানে 210 কোটি শেয়ারের মতো ইস্যু করলে তারা কিন্তু পেজ ভ্যালুতে একটা জিনিস পেয়ে যায়। কিন্তু যেহেতু আইন, ইন্টারন্যাশনাল রেগুলেশন হচ্ছে এরকম যে আপনি এটা হচ্ছে তারা ক্যাটাগরি, এ হচ্ছে ফুললি সিকিউর, বি হচ্ছে পার্টি সিকিউর, সি হচ্ছে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর, ডি হচ্ছে ডিবেঞ্চার হোল্ডার। এই 4 গ্রুপে দেওয়ার পরে যদি কিছু ব্যাংক রিকনস্ট্রাকশনের সময় থাকে বা কোনো কোম্পানি রিকনস্ট্রাকশন হয়, তখন তাদেরকে দেওয়া হয়। যেহেতু আগের ব্যালেন্স শিট গুলো ছিল ইনফ্লেটেড এবং উইন্ডো ড্যাশ করা, সেই ক্ষেত্রে এখন যদি এগুলোকে রিয়াল টার্মে নিয়ে আসে অতি অল্প সময়ে যাচাই বাছাই না করে, হয়তো ইকুইটি হোল্ডাররা কিছু পাবে না। কিন্তু এই প্রসেসটা ইকুইটি হোল্ডাররা ব্যাপকভাবে বঞ্চিত হবে এবং পুঁজিবাজারের জন্য একটা দুঃখজনক বিষয় থাকবে। আমি মনে করি সরকারের উচিত অ্যাটলিস্ট যারা আউটসাইড ইকুইটি হোল্ডার, যারা স্পন্সর না, তাদের জন্য একটা প্রণোদনা, তাদের জন্য একটা থোক বরাদ্দ রাখা উচিত যে ঠিক আছে তুমি অন্তত পক্ষে এরকম শেয়ার পাবা, হয়তো সেটা লগ ইন থাকবে, তাহলেও তার জন্য একটা আশা থাকে। কারণ আমি বাজার থেকে শেয়ার কিনছি, এত রেগুলেশন থাকলো যে ব্যাংকের অফিসার এই লোন পাস করলে যে লোন ভুয়া লোন, সে কিন্তু চাকরি করতেছে, সে কিন্তু বোনাস পাচ্ছে, ইকুইটি পাচ্ছে, সব পাচ্ছে। অথচ আমি বাইরে থেকে শেয়ার কিনলাম, আমি ডিপোজিট রাখলাম, আমি কিছু না। আমার জানাশোনা তো অনেক আছে যারা এক্সিকিউটিভ কমিটির ছিল, ভালো বেতন পাইছে, ভালো, ওদের তো কিছু হয়নি। তাহলে যারা এখানে তাদের এই উচ্চশিক্ষা, তাদের এই বিশুদ্ধতাকে বিশ্বাস করে শেয়ার কিনছে, ডিপোজিট রাখছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিপোজিট হোল্ডাররা কারা পাবে? 2 লাখ ডলার পাবে। আর এই উন্নত ডিস্ট্রিক্ট কে হয়? যখন এই ব্যাংকগুলো প্রথমেই হিট হয়, সাথে সাথে এগুলাকে লিকুইডেশনে যায় অথবা অন্য একটা ব্যাংক অ্যাবজর্ব করে। এখন কিন্তু এটা অ্যাবজর্ব করতেছে না। 5টা ব্যাংক মিলে আরেকটা ব্যাংক হচ্ছে, সরকার কিছু ইকুইটি দিবে,
এটার ভবিষ্যৎ নিয়ে আসলে আমি খুবই সন্দিহান, এবং এই ধরনের স্কিম সাকসেসফুলের সম্ভাবনা কম। তবে জি। যেটা দুঃখজনক হবে, অফ হয়ে গেলে পুঁজিবাজার ডিলেস্ট হলে বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা বিষয় যে আপনি যেটা বলছিলেন যে ডিপোজিটর যারা আছে তাদের যে স্বার্থ রক্ষা হবে, তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না, এ বিষয়ে কিন্তু একটা প্রজ্ঞাপন ইতিমধ্যে দেয়া হয়েছে। কিন্তু যারা বিনিয়োগকারী আছে তাদেরটা আসলে কিভাবে হবে? ইতিমধ্যে পরিচালকদের শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ। কিন্তু যারা বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী যারা আছেন, তাদের স্বার্থ রক্ষাটা আসলে কিভাবে হবে এ বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তো তাদের স্বার্থ রক্ষাটা আসলে কিভাবে হবে, মানে কি ধরনের ডিসিশন নিলে তাদের স্বার্থ রক্ষা হবে? যেমন ধরেন সরকার তো এখানে একটা ক্যাপিটাল দিচ্ছে, ইকুইটি দিচ্ছিল। এখন যদি প্রপার ভ্যালুয়েশন করে কিছু বের করতে পারে, ইকুইটি হোল্ডার যারা এক্সিস্টিং যারা ইকুইটি হোল্ডার থাকবে এই 5টা ব্যাংকের, তারা হয়তো ঠিক আছে 10 টাকা শেয়ারের জন্য 10 টাকা পাবে না, বা 3টা বা 4টা, তাদেরকে কিছু এক্সচেঞ্জ করে অন্তত পক্ষে কিছু দেওয়া উচিত। আর যেটা যেটা তারা প্রসেস নিয়েছে, এটা হচ্ছে ডিপোজিট হোল্ডারদেরকে কিছু দিবে, কিছু শেয়ারে কনভার্ট করে নেবে। তো আমি যেটা মনে করি, ডিপোজিট হোল্ডাররা তো অনেকেই এখানে হাই ইন্টারেস্ট বেস দেখে বিনিয়োগ করছে, শেয়ার হোল্ডাররা তো বছরে একবার ডিভিডেন্ড পেত, তারা তো সবসময় ইন্টারেস্ট পেয়ে গেছে। সুতরাং যারা জেনারেল শেয়ার হোল্ডার, তাদের স্বার্থটা অবশ্যই দেখা উচিত। হ্যাঁ, তারা যদি ইকুইটি হোল্ডার আইন মতো তারা 4th বা 5th লাইনে থাকে, এটাকে একটু তাদেরকে যে কোনো ভাবে একটা কম্পেনসেশন স্কিম রাখতে পারে। রাষ্ট্র তো নানান ভাবে প্যাট্রোনাইজ করতেছে, যেমন টাকা দিয়ে করছে, লোন দিয়ে করেছে। ইকুইটি হোল্ডারদেরকে অ্যাটলিস্ট কিছু একটা কনসোলিডেশন করে, কিছু তাদেরকে কিছু ক্ষতি অ্যাডজাস্টমেন্ট করে কিছু শেয়ার ইস্যু করা উচিত বলে আমি মনে করি। যেহেতু অন্যদেরকেও সে দিচ্ছে, ইনসেন্টিভাইড করতেছে বা কম্পেনসেশন দিচ্ছে, তো ইকুইটি হোল্ডারও তো এই জেনারেল পাবলিকে, তাদেরকেও কিছু দেখা উচিত। জি, আমরা আসলে তেমনটাই আশা করছি। যে ইতিমধ্যে আমি এখানে একটা ইনফরমেশন আমি দিচ্ছি যে ইতিমধ্যে কিন্তু বিএসসিসি কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটা প্রপোজাল দিয়েছে, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা বিষয়ক একটি প্রপোজাল দেওয়া হয়েছে। জানি না কতটা আসলে ফুলফিল হবে। আমরা আশা করছি সাধারণ বিনিয়োগকারীদের বিষয়টা সুনির্দিষ্টভাবেই দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে এখানে যুক্ত হবার জন্য। ধন্যবাদ একুশের দর্শকদের, ধন্যবাদ আপনাদের সবাই। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলী এফসি এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সঙ্গেই থাকুন।